गुड इवनिंग एवरीवन। आई होप कि সবাই ভালো আছো। তো ফটাফট হচ্ছে সবাই লাইভ ক্লাসে চলে এসো অ্যান্ড অবভিয়াসলি ভাবে আজকে মাহল জমবে। তো তাড়াতাড়ি হচ্ছে সবাই জয়েন করে যাও। আই হোপ কি সাউন্ড পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সাউন্ড পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে কিনা। তারপরে তো মাহল জমবেই অবভিয়াসলি ভাবে, তোমরাও জানো এই জিনিসটা ভালো হবে। দীপঙ্কর বালো, ওকে ওকে। ফার্স্ট অফ অল, যেহেতু আমার তোমরা যখন জয়েন হয়েছো তারপর থেকে এটা হচ্ছে আমার প্রথম ক্লাস, অবভিয়াসলি ভাবে একটা ইন্টারাকশন দরকার। যেরকমভাবে আমাদের ফার্স্ট ব্যাচ চলছিল তাদেরকে অনেক মিস করছি, আমি অনেক মিস করছি আমি বারবার। আই হোপ কি তারা ইউটিউবের এই জিনিসটাকে দেখবেও, অনেক তাদেরকে মিস করি অবভিয়াসলি ভাবে। সবাইকে হচ্ছে একটা ফ্যামিলি হিসাবেই হচ্ছে নিয়ে চলছিলাম অ্যান্ড যেই সিচুয়েশান হোক না কেন সেই সিচুয়েশানে কোথাও না কোথাও আমাকে হারাতে হয়েছে তাদেরকে। বাট আমি চাই না কোনো দিক থেকে কি অন্তত তোমরা হচ্ছে কোথাও হারিয়ে যাও। তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই একসাথে ভালোভাবে বেটারভাবে প্রত্যেকটা জিনিসকে কমপ্লিট করব। আমি প্রথমে কমেন্ট নিয়ে নিচ্ছি, তারপরে একদম মাঝে মাঝে হচ্ছে কমেন্ট নেব, অন্যথা কোনো কমেন্টই হচ্ছে আমি আগের দিকে হচ্ছে নিয়ে যাব না। কোনো ডাউট থাকলে অবভিয়াসলিভাবে হচ্ছে হ্যান্ডস আপ করে দেবে, মানে যেটা রেজ ইওর হ্যান্ড ওটা করে দেবে, আওয়াজ আমার কাছে চলে আসবে। ঠিক, তো একসাথে সবাই মিলে ঝুলে হচ্ছে পড়ার চেষ্টা করব। আই হোপ কি এই জিনিসগুলো প্রত্যেকজনের ক্লিয়ার আছে। তো দেখো, আমাদের টপিক চলছিল কাইনামেটিক্স, ওকে। তো কাইনামেটিক্সের ভিতরে আমরা পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম, বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের বেঁচে ছিল। আমি সবাইকে রিকোয়েস্ট করব কি লাইভ ক্লাস দেখতে, কেন কিনা লাইভ ক্লাসে কিছু আপডেটেড কোশ্চেন্সকে আমি হচ্ছে করাতে চাই অ্যান্ড আপডেটেড কোশ্চেন আমরা এই লাইভ ক্লাসে মেনটেন করে চলবো, ওকে। কন্টেন্ট সেকশনে পুরনো ক্লাস আছে, ওটা ব্যাকডেটেড হয়ে গেছে, তো প্লিজ রিকোয়েস্ট করছি আপডেটেড আপডেটেড ক্লাস করতে, ওকে। তো কাইনামেটিক্স আমরা পড়েছিলাম অ্যান্ড কাইনামেটিক্সের ভিতরে 1D মোশন 2D মোশন আমরা ডিসকাস করেওছি। ফার্দার আমরা হচ্ছে আজকের টপিকে ডিসকাস করব কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটির যদি কথা বলা হয় তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি তো আমি ভালোভাবেই তোমাদেরকে বুঝিয়েছিলাম আগেও কি কারেন্ট ইলেকট্রিসিটি ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট হয় একটা, আরেকটা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। এই ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট কি, কারেন্ট ইলেকট্রিসিটি কি, ফার্দার এগুলোর ভিতরে আমরা আলোচনা করে চলছিলাম আগের দিনও অ্যান্ড অবভিয়াসলি ভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এবার রইল কথা কি আমরা এই লেভেলটাকে একদম মিডিয়েট লেভেল থেকে হাই লেভেলে হচ্ছে নিয়ে যাব। ঠিক, কোশ্চেন যেখান থেকে আসতে পারে কনসেপ্টটা হচ্ছে আগে ফিল নেওয়ার চেষ্টা করো, ওই বনটা বানানোর চেষ্টা করো, তারপরে হচ্ছে অবভিয়াসলি ভাবে সব জিনিসটা একদম ভালোভাবে বুঝতে পারো। আমি তোমার দিমাগে গিয়ে ঢুকিয়ে হচ্ছে কোশ্চেনকে ছেড়ে দিয়ে আসবো, এইটুখানি গ্যারান্টি দিতে পারি। ঠিক, আমরা এর আগের দিন ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট আর কারেন্ট ইলেকট্রিসিটির ভিতরে ডিসকাশন করছিলাম, যেখানে পোটেনশিয়াল ডিফারেন্স নেই সেটাকেই আমরা মানে ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট বলে দিয়েছিলাম, আর যার ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স আছে তাই সেটাকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বলেছিলাম। এইটুখানি আমরা ডিসকাস করেছিলাম। ওর পরে কারেন্টকে নিয়ে আমরা ফার্দার ডিসকাস করে চলেছিলাম কি কারেন্টের সিজিএস ইউনিট কী হয়, কারেন্ট আই ইকুয়ালস টু কিউ বাই টি, এটাকে আমরা ফার্দার ক্লাসিফাই করেছিলাম। এটা হচ্ছে আমাদের ডিসকাশন পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছিলো। আমাকে দেখা যাচ্ছে না, জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করো কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না। উজ্জ্বল, দেখা যাচ্ছে তো? অনুপ ঘোষ, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা জানি কি কারেন্ট আই অ্যান্ড ই যেটা ছিল ইলেকট্রিক ফিল্ড, যেটা অপোজিট ডাইরেকশনে মুভ অন করছিল। এরপরে আমরা পড়েছিলাম ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটির ভিতরে আমরা এইটুখানি জেনেছিলাম কি একটা ইলেকট্রন যখন আরেকটা ইলেকট্রনকে হিট করছে, মানে আরেকটা কার্নেলকে হিট করছে, এদের ভিতরে যে টাইম গ্যাপটা আসছে এটাকেই আমরা বলেছিলাম কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য, একটা কলিশন থেকে আরেকটা কলিশনের ভিতরে যে সময়সীমাটা লাগছে সেই সময়সীমাটাকেই আমরা বলে দিয়েছিলাম টাও, যেটাকে আমরা ডিসকাস করেছিলাম রিল্যাক্সেশন টাইম। ঠিক, তো এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় এখান থেকে কি আমরা রেজিস্ট্যান্সকে ফার্দার ড্রিফট ভেলোসিটির পরে আমরা রেজিস্ট্যান্সকে ফার্দার ডিসকাস করে চলেছি। আই হোপ কি তোমরা এই জিনিসটা ভালোভাবে জানো, ভালোভাবে কি রেজিস্ট্যান্সকে আমরা ফার্দার ডিসকাস করে চলেছি। ড্রিফট ভেলোসিটির সাথে আমরা আইটিকে হচ্ছে ফার্দার রিলেশনে নিয়ে চলেছি অ্যান্ড এখান থেকে আমরা একটা রিলেশন পেয়েছিলাম এম এল আপন এ ই স্কোয়ার এন টাও। এই রিলেশনটা আই হোপ কি প্রত্যেকজনেই জানো। ইন দ্য সেন্স কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, এই কারেন্ট ইলেকট্রিসিটির ভিতরে আমরা রেজিস্ট্যান্সের উপরে একটা রিলেশনকে তৈরি করেছিলাম, যেটা আর ইজ ইকুয়ালস টু এম এল এন ই স্কোয়ার এ টাও। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এখানে রিল্যাক্সেশন টাইমটা আসছিল টাও, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, ইলেকট্রিক ফিল্ড এন্ড নাম্বার অফ ইলেকট্রনস, এ মাস, এ লেন্থ অ্যান্ড রেজিস্ট্যান্স আর।
ঠিক এই রেজিস্ট্যান্সের উপরেই এই যে এম আপন এন ই স্কোয়ার এ, যেটাকে আমরা এন ই স্কোয়ার টাউ যেটাকে বলেছিলাম, এটাকেই আমরা রেজিস্টিভিটি বলেছিলাম। রেজিস্টিভিটি, আই হোপ কি তোমরা জানো রেজিস্টিভিটি কি হয়, ফার্দার আমি পড়াবো রেজিস্টিভিটি কি হয়। তো এই রিলেশনটাকে ফার্দার আমরা আগের দিকে নিয়ে চলছিলাম। এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় কি এই যে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল হয়, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a হয়। কি বাস্তবে এই যে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল আমরা কি ডাইরেক্টলি বলে দিতে পারি কোনো সময়? দেখো, যদি আমি এটা বলি কি ফিজিক্সের ভাষায় বলছি, এমনি নর্মালিতে অন্য বাকি অনেক জায়গাতে হচ্ছে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বলে দেয়, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a বলে দেয়। কিন্তু এখানে একটা অবজেক্টিভ আছে, যদি এলকে আমরা যদি রিলেশন তৈরি করার চেষ্টা করি কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, এর মানে এই যে এরিয়া অফ ক্রস সেকশনটা আছে, এই এরিয়া অফ ক্রস সেকশনকে নিয়ে আমরা ফার্দার ডিসকাস করব যখন রেজিস্ট্যান্সের লেন্থটাকে হচ্ছে বাড়ানোর চেষ্টা, মানে সাপোজ ধরে নাও কি একটা তারের রেজিস্ট্যান্স আর, ঠিক আরেকটা তারের রেজিস্ট্যান্স 2r হয়ে গেছে, এরিয়া হচ্ছে প্রথমেরটা এ ছিল, পরেরটা হচ্ছে এ ছিল, এর মানে আমাকে কনস্ট্যান্ট মেনে চলে যদি আমরা চলি তাহলে ওই যে লেন্থটা হচ্ছে স্কোয়ারে হচ্ছে বেড়ে যায়, এটা হচ্ছে আমরা জানি, অ্যান্ড ফার্দার আমরা পরেও পড়বো এই জিনিসটা, ঘাবড়ানোর দরকার নেই। তো কোশ্চেন হচ্ছে এখানে কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল আমরা কখন নেব? আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল আমরা তখনই নেব যখন এ কি হয়ে যাবে, এ কনস্ট্যান্ট হবে। ফার্স্ট অবজেক্টিভ এটা, ঠিক ফিল নিয়ে আমি দেখো প্রথমেই কোশ্চেনের দিকে যেতে চাই না, প্রথমে হচ্ছে বোঝার চেষ্টা করো, অটোমেটিক্যালি তোমরা কোশ্চেন বানাতে পারবে, এইটুখানি তো গ্যারেন্টি দিচ্ছি আমি কি তোমরা কোশ্চেন বানাতে পারবে। এবার কোশ্চেন হচ্ছে এটা কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি আসছে, কনস্ট্যান্ট, এ মানে এরিয়া হচ্ছে কনস্ট্যান্ট আসছে। আর যখন আমরা এই রিলেশনটাকে বানানোর চেষ্টা করব আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, এই কন্ডিশনে আমরা কি বলতে পারি, যখন যেই কন্ডিশনে এ কনস্ট্যান্ট হবে তবেই আমরা বলবো কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, অন্যথা যদি আমরা এ কে কনস্ট্যান্ট না করি তাহলে আমরা কোনো মুহূর্তে হচ্ছে বলতে পারবো না কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। কেন বলতে পারবো না, কেন কি না আমরা জানি ভালোভাবে কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো এল বাই এ হয়, এটা প্রত্যেকজনই পড়েছো। যদি এরিয়া কনস্ট্যান্ট না হয়, যদি সাপোজ এরিয়া যদি কনস্ট্যান্ট না হয় তাহলে এই এক্সপ্রেশনটা পুরোপুরিভাবে ভুল হবে, এই এক্সপ্রেশনটা পুরোপুরিভাবে ভুল হবে যদি এরিয়া কনস্ট্যান্ট না হয়। এবার এরিয়াকে কনস্ট্যান্ট করার জন্য আমরা কি করব, এরিয়াকে কনস্ট্যান্ট করার জন্য এই কন্ডিশনে আমি এখানে ইউজ করতে পারি আর ইজ ইকুয়ালস টু এল বাই এ, যদি আমি এল আর এলকে গুণ করে দিই বা এর উপরে নিচে এল আর এলকে হচ্ছে গুণ আর ভাগ করে দিই, কি কোনো প্রবলেম আছে আমার? কোনো প্রবলেম নেই। তাহলে আমি এটা থেকে বলতে পারি কি আর ইজ ইকুয়ালস টু এল স্কোয়ার বা আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার আপন এ এল, এরিয়া ইন্টু লেন্থ ভলিউম। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট হয়, ভলিউম এখানে হচ্ছে কনস্ট্যান্ট হয়। তো তখনই আমরা বলতে পারবো এই জিনিসটা, দেখো প্রথমে যদি এরিয়া কনস্ট্যান্ট না দেয় তাহলে আমাকে এরিয়াকে কনস্ট্যান্ট করতে হবে, তবেই হচ্ছে আমরা এই রিলেশনটাকে ভ্যালিড মানবো, অন্যথা এই রিলেশনটা ভ্যালিড নয়। আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো এল বাই এ কোনো দিক থেকে ভ্যালিড হয় না। আই হোপ কি এই জিনিসটা ক্লিয়ার আছে সবার, একটুখানি ক্লিয়ার আছে, তারপরে আমি ফার্দার আরও ফিল দিচ্ছি তোমাদেরকে। ক্লিয়ার আছে কিনা একবার জাস্ট ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে হচ্ছে মাহল জমি দাও। ক্লিয়ার, ওকে। এবার কোশ্চেন আমাদের কাছে দাঁড়িয়ে যায় কি রেজিস্ট্যান্সটা, এই যে রেজিস্ট্যান্স আর আছে, তো আমরা তো ওহমস ল পড়েছি, আমরা পড়েছি কি ডেল্টা ভি ইকুয়ালস টু আই আর বা ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা আই, যেখান থেকে আমরা ফার্দার ক্লাসিফাই করতে পারি ভি ইকুয়ালস টু আই আর। কি এই যে ওহমস ল যেটা আছে, কি এই ওহমস লটা প্রত্যেকটা জায়গায় ভ্যালিড? একদমই ভ্যালিড নয়। কেন কি না ওহমস ল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালিড নয়, ডায়োডের ক্ষেত্রে ভ্যালিড নয়, বাট গ্যাসের ক্ষেত্রেও ভ্যালিড নয়। আর এই কোশ্চেনটাই তোমাদের পেপারে পড়ার ম্যাক্সিমাম চান্স আছে কি ওহমস ল কোন জায়গাতে ভ্যালিড নয়। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওহমস ল ভ্যালিড নয়। কেন ভ্যালিড নয়? কেন কি না আমরা প্রত্যেকটা সময় এই যে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো এল বাই এ আছে, আর প্রত্যেক সময় লেন্থের উপরে ডিপেন্ড করে, আর কার উপরে ডিপেন্ড করে? এরিয়ার উপরে ডিপেন্ড করে চলে। এর সাথে সাথে আর কার উপরে আরও ডিপেন্ড করে? ফার্স্ট পয়েন্ট, আর ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল।
আর কার উপরে ডিপেন্ড করে? রেজিস্ট্যান্সটা ম্যাটেরিয়ালের উপরেও ডিপেন্ড করে, কি ওটা কীরকম ধরনের ম্যাটেরিয়াল হবে, ওটা কন্ডাক্টর হবে না ওটা সেমিকন্ডাক্টর হবে না ওটা ইনসুলেটর হবে, এটার উপরেও ডিপেন্ড করে চলছে কে? আর। আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে তোমাদের ক্লিয়ার আছে। যেরকমভাবে আমি যদি এখানে বলি কি রেজিস্ট্যান্স অফ সিলভার is less than resistance of copper is less than resistance of aluminium, এখান থেকে তোমাদের পেপারে কোশ্চেন আসতে পারে। ঠিক, আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে তোমাদের ক্লিয়ার আছে। এবার আমরা এটাও জানি কি রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে, বাট টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবেটা কেন, কি কারণের জন্য টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে চলছে রেজিস্ট্যান্স, এটাও তোমাদেরকে জানার দরকার। আমি যদি ডাইরেক্টলি বলে দিতাম কি কন্ডাক্টরের ক্ষেত্রে লিখে নাও কি রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে তো ওর টেম্পারেচার বেড়ে যাচ্ছে তো রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে লিখে নাও কি টেম্পারেচার বেড়ে যাচ্ছে তো রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, কি এটা কোনো দিক থেকে ভ্যালিড পয়েন্ট হতো? যখন আমরা ফিজিক্সকে পড়ছি, ফিল নিয়ে পড়ো, অবভিয়াসলি ভাবে বেস্ট ওয়েতে হচ্ছে আমরা আগাবো। এক্স্যাক্টলি, দেবকুমার ব্যানার্জি একদম পারফেক্ট। যখন ফিজিক্সকে পড়ছি আমরা ফিল নিয়ে পড়তে হয়, প্রত্যেকটা জিনিসকে হচ্ছে ভালোভাবে জানতে হয়, আরও ভালোভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সাথে থাকো অবভিয়াসলি ভাবে। দেখো আর ডিপেন্ডস আপন টেম্পারেচার, ওই প্রত্যেকটা বারিকিকে হচ্ছে আগের দিকে নিয়ে আসা হবে, যে জিনিসগুলোতে আই হোপ কি তোমাদের প্রবলেম আছে। দেখো যে ফিজিক্সকে জানে, যে অনার্স করে আছে তার জন্য আই হোপ কি দরকার নেই, বাট যে নর্মালি একটা স্টুডেন্ট তার জন্য দরকার, যদি আমি তাকে বোঝাতে পারি তাহলে তোমরাও হচ্ছে ওই জিনিসটা ভালোভাবে বুঝে যাবে। ক্লিয়ার? এবার দেখো এই যে আর যে রেজিস্ট্যান্স মানে কি? দি অবস্ট্রাকশন। রেজিস্ট্যান্স মানে কি? আমরা সোজাসুজি ভাষায় যদি রেজিস্ট্যান্সের কথা বলি, দ্য রেজিস্ট্যান্স ইজ অবস্ট্রাকশন ইন দি পাথ অফ কারেন্ট। রেজিস্ট্যান্স মানে কি? রোধ যেটাকে বলা হয়। রেজিস্ট্যান্স ইজ আ অবস্ট্রাকশন in the path of current. কারেন্টের রাস্তায় যদি হঠাৎ করে তুমি যাচ্ছ, কেউ এখানে ধরে নাও পার্থ, ঠিক, পার্থ হচ্ছে কি করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এবার হঠাৎ করে কোনো একজন মহিলা মিত্র চলে আসলো পার্থর সামনে, তো এবার সিচুয়েশন কি ঘটবে? পার্থ দাঁড়িয়ে যাবে। তাহলে পার্থর রেজিস্ট্যান্স কে? পার্থর রেজিস্ট্যান্স হচ্ছে তার মহিলা মিত্র, ঠিক। তো এরকমভাবেই রেজিস্ট্যান্সও কাজ করে। এবার পার্থকে সাস্টেইন করার জন্যে, এই রেজিস্ট্যান্সকে সাস্টেইন করার জন্য, এবার মাহল তো তখন জমবে না যখন টেম্পারেচার কম থাকবে, হ্যাঁ কি না? এমনি গরমকালে কি মাহল জমতে পারে? গরমকালে তো সে ভাই রাস্তাতে দাঁড়াতেই পারবে না। যদি ঠান্ডা ঠান্ডা থাকে, শীত শীত থাকে, তাহলে অবভিয়াসলিভাবে সে রাস্তায় দাঁড়াবে। তো এর মানে যদি শীত শীত থাকে, ঠান্ডা ঠান্ডা মৌসুম থাকে, বৃষ্টি পড়ে, তাহলে অবভিয়াসলিভাবে পার্থ হচ্ছে দাঁড়িয়ে দু চারটে কথাও বলেও নেবে, হয়তো বা ছাতার মাঝখানে তাকে নিয়েও নেবে, ঠিক। এটা তো আই হোপ কি প্রত্যেকজনই জানো, ঠিক। যখন হচ্ছে এরকম সিচুয়েশন আসবে, তো নিশ্চিতভাবে রেজিস্ট্যান্স মানে পার্থ কার উপরে? তার মহিলা মিত্রর উপরে মানে ডিপেন্ড করে তো চলবেই, ডিপেন্ড তো করতেই হবে। পার্থ দাঁড়াবে কেন? কেন কিনা তার মহিলা মিত্র দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? এবার সিচুয়েশন কি, রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে কার উপরে? টেম্পারেচারের উপরে। কি করে টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে? শুধুমাত্র আমি যদি এই কথাটা বলে দিই কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, তাহলে এটা হচ্ছে আমার সোলকে হচ্ছে শান্তি দেবে না। তো এই কারণের জন্য আমরা এটাকে ব্রডলি ভাবে হচ্ছে ডিসকাস করে চলবো। যখন আমরা এই ফর্মুলাটা লিখেছি আর ইজ ইকুয়ালস টু এম এল আপন এন ই স্কোয়ার এ টাও, এখানে প্রত্যেকটা জিনিস আই হোপ কি প্রত্যেক জনের একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। আরে আমি ওটাই বোঝাচ্ছি কি রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপরে কেন ডিপেন্ড করে, আমি ওটাই বোঝাচ্ছি। দাঁড়িয়ে যাও একটুখানি সোমনাথ মণ্ডল, আমি তো ওটাই বললাম তোমাকে কি সোল শান্তি দেবে না যতক্ষণ না পর্যন্ত আমি এই জিনিসটা বোঝাই তোমাদেরকে, ঠিক। ক্লিয়ার? ওকে, দেখো এবার আর ইজ ইকুয়ালস টু এম এল আপন এন ই স্কোয়ার এ টাও, এইটুখানি তো পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। আমরা ড্রিফট ভেলোসিটি থেকে, অ্যাসেলারেশন থেকে আমরা বের করে দিয়েছিলাম এই জিনিসটা, ঠিক। তো যদি এইটা হচ্ছে ক্লিয়ার আছে, তাহলে আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। এখানে যে টেম্পারেচার, সাপোজ ধরে নাও কি এবার পার্থকে আমি কি করছি, পার্থকে আমি হিট করছি, হিট গরম করছি, মানে ওয়েদারকে গরম করছি, পার্থকে তো ছেড়ে দাও, ওয়েদারকে আমি গরম করছি, তাহলে কি পার্থ ওখানে দাঁড়াবে? একদমই দাঁড়াবে না, হ্যাঁ কি না? এর মানে যখন আমরা টেম্পারেচারকে হিট করব,
কন্ডাক্টরের ক্ষেত্রে আমি কার কথা বলছি এখানে, কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টর চালকের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় আমরা জানি প্রত্যেকজনেই কি ইলেকট্রনের সংখ্যা বেশি হওয়ার জন্যেই, ভ্যালেন্স বন্ড বেশি হওয়ার জন্যেই ওখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, অ্যান্ড বেশি হওয়ার জন্যে ওখান থেকে ইলেকট্রন ইজিলি ভাবে হচ্ছে পাস করতে পারে। ঠিক, ইলেকট্রন আসলো ঠিক পাস হয়ে গেল কন্ডাক্টরের ক্ষেত্রে। এর মানে নাম্বার অফ ইলেকট্রন, যদি আমি একটা কপার ওয়্যার নিয়ে নিই, একটা কপার ওয়্যার, এই কপার ওয়্যারের ভিতরে যে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা অনেকটাই বেশি হয়, অনেকটাই বেশি হয়। এটুখানি তো প্রত্যেকজনই জানো ভালোভাবে, কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা ক্লাস ওয়ানটা কোথায়, ক্লাস ওয়ানটা লাইভ ক্লাসেই আছে, লাইভ ক্লাসে দেখবে, লাইভ ক্লাসে ক্লাস ওয়ান আছে। ওকে, তো আমি এটা কি বলবো কি আর ডিপেন্ডস আপন টেম্পারেচার। এর মানে কন্ডাক্টরের ক্ষেত্রে আমি কি বলতে পারি কি কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা এতটাই বেশি হয় তার ভিতরে কি টেম্পারেচার যখনই আমরা বাড়াচ্ছি, টেম্পারেচার যখন বাড়াচ্ছি তো নাম্বার অফ ইলেকট্রন, এই নাম্বার অফ ইলেকট্রনও কি হচ্ছে এখানে বাড়ছে, ইয়েস অর নো। যদি আমি কোনো এই মেটেরিয়ালের ভিতরে, কন্ডাক্টরের ভিতরে টেম্পারেচার বাড়াই, সাপোজ ধরো এর ভিতরে নিচে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছি আমি, তো আগুন যখন ধরিয়েছি তাহলে এর ভিতরে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা মানে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে বাড়ছে, হ্যাঁ কি না। তো এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারি কি নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে, ঠিক, এখানে নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে। এবার আমাকে কোশ্চেনের আনসার দাও, আমি মানে এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম কি একটা ইলেকট্রন গিয়ে এরকমভাবে হিট করে আরেকটা কার্নালকে, আরেকটা ইলেকট্রন এই কার্নালকে হিট করছে, এখান থেকে ফার্দার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইলেকট্রনের এরকমভাবে, এটাকেই আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বলে দিয়েছিলাম। আর এদের ভিতরে একটা কলিশন আরেকটা কলিশনের ভিতরে যে ডিফারেন্সটা, এটাকেই আমরা রিল্যাক্সেশন টাইম বলেছি, হ্যাঁ কি না। এবার সাপোজ এখানে কিছু একটা ডিস্টেন্সের ইলেকট্রনগুলো ছিল, এবার আমি গরম করে দিয়েছি ওই মেটেরিয়ালটাকে, মেটেরিয়ালকে যখনই আমরা গরম করব এর মানে তার ভিতরে যে ইলেকট্রনগুলো আছে ছোটাদৌড়া করবে, মানে পার্থ কী করছে এবার গরমের জন্য ছোটাদৌড়া করছে এদিক ওদিক, আর যখন ছোটাদৌড়া করছে তখন ইলেকট্রনের সংখ্যা তো তার ভিতরে বাড়ছে, এইটুখানি তো আমরা জানি। আর এর মানে যে রিল্যাক্সেশন টাইমটা ছিল মানে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে এক জায়গাতে, যখন সাপোজ না কোথাও হচ্ছে আগুন ধরে গেছে, আগুন যখন ধরে যাবে তো ওখানে কি হবে ধাক্কাধাক্কি হবে, মানে হিট উৎপন্ন হচ্ছে, আর সবাই জানে ভালোভাবে কি হিট যখন উৎপন্ন হবে তো এদিক ওদিক ছুটতেই হবে। তো একটা জায়গাতে ইলেকট্রন ছিল, ওখানে আমি আগুন ধরিয়ে দিয়েছি, তো অবভিয়াসলিভাবে ওখানে ধাক্কাধাক্কি লাগবে। তো ধাক্কাধাক্কি লাগা মানে কি এই যে কোভ্যালেন্ট বন্ড যেটা বানিয়েছিল ইলেকট্রন, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে বন্ড বানিয়েছিল, এই বন্ডটা কি হয়ে যাবে ব্রেক, এই বন্ডটা ব্রেক, ঠিক। যখন বন্ড ব্রেক হয়ে যাবে এর মানে সাপোজ ধরে নাও কি এখানে 5 লাখ ইলেকট্রন ছিল, 5 লাখ ইলেকট্রন ছিল, এই 5 লাখ ইলেকট্রনের ভিতরে কিছু অন্তত ইলেকট্রন বাড়বে। সাপোজ ধরে নাও কি যখন বেশি সংখ্যা, কন্ডাক্টরে তো বেশি সংখ্যা ইলেকট্রন তো থাকেই, ওর ভিতরে আমি মেনে নিলাম কি 1000 ইলেকট্রন বেড়ে গেছে, এর মানে তার কলিশন টাইমটাও কমে গেছে। কলিশন টাইমটা মানে যখন ইলেকট্রন বাড়ছে এর মানে তার কলিশন টাইমটাও কমে যাচ্ছে, ধাক্কা ফটাফট লাগছে, আর যখন ধাক্কা ফটাফট লাগছে তো কলিশন টাইম কমে গেছে। এবার আমি কি এই জিনিসটা বলতে পারি এখানে কি এন বেড়ে গেল কলিশন কমে গেল তাহলে কি রেজিস্ট্যান্স জিরো হয়ে যাবে? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি যখন এন বেড়ে গেল, নাম্বার অফ ইলেকট্রন বেড়ে গেছে, ওই একই জায়গাতে কলিশন মানে রিল্যাক্সেশন টাইম কমে গেছে, তাহলে তো রেজিস্ট্যান্স জিরো হয়ে যাওয়া উচিত। কিংশুক, ওকে। আর কেন বাড়বে এটাই হচ্ছে আমার কোশ্চেন, কেন বাড়বে আর, নিজেকে কোশ্চেন জিজ্ঞেস করো একবার কি কেন কিসের জন্য হচ্ছে আর বাড়ছে, আর যদি ওটার আনসার থাকে তাহলে অবভিয়াসলি ভাবে ইউ ক্যান পুট ইট। কেন বাড়ছে কোশ্চেন হচ্ছে এটাই, আমি জানি বুঝতে পারছি আর বাড়ছে এখানে, বাট কেন বাড়ছে ওই আরটা, কি কারণের জন্য আর বাড়ছে? নো চেঞ্জ হবে আই থিঙ্ক। দেখো যেই দিন হচ্ছে ফিজিক্সকে ফিল নিয়ে পড়বে, আর আমি গ্যারেন্টি দিচ্ছি এখানে কি 35-এর ভিতরে যদি 30 মার্কসের কোশ্চেন আসে এতটা কোশ্চেন করিয়ে দেবো, এতটা কোশ্চেন, এটা কথা নয়,
অবভিয়াসলি ভাবে তোমরাও জানো কি কতটা মেহনত করছি, হয়তো বা টিচাররা এখানে ক্লাস নিচ্ছে, কিন্তু না, আমি যখন নিজের বেডরুমে থাকি তখন ক্লাস যখন হয় এখানে, তখন আমি ছুটে আসি যদি কোনো কিছু যদি প্রবলেম হয়। বাট আমার সময় হচ্ছে কেউ নেই, কমে যাচ্ছে কলিশনের কারণে। ইলেকট্রনের ফ্লো কমে যাচ্ছে কলিশনের কারণে। কেন ইলেকট্রনের ফ্লো কমছে? ইলেকট্রনের মাস m বাড়ছে বলে। দেখো এবার আমি আনসার দিই তোমাদেরকে। ঠিক, দেখো এগুলো যদি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে, তখন তোমরা কি আনসার দেবে? সাপোজ, ঠিক আছে, যাই হোক না কেন, একদম টেনশন নেওয়ার দরকার নেই, টাইম আমাদের কাছে আছে। আমরা 10 জুন পর্যন্ত পুরোপুরিভাবে সিলেবাসকে একদম গুছিয়ে দেবো, একদম টেনশন নেওয়ার দরকার নেই। আমার উপরে সিলেবাস, তো আমার উপরে ছেড়ে দাও, তোমরা শুধুমাত্র ফিল নিতে থাকো। ক্লিয়ার? আরে মহানা তোমারা ফোন করে যাচ্ছে সবাই। ঠিক, ওকে, যাই হোক না কেন, দেখো এবার আমি কি বললাম কি নাম্বার অফ ইলেকট্রন বেড়ে গেছে, কলিশন টাইম হচ্ছে কমে গেছে, রিল্যাক্সেশন টাইম হচ্ছে কমে গেছে। এমন একটা জিনিস হয় কন্ডাক্টরের ক্ষেত্রে, আমি কি বললাম 5 লাখ ইলেকট্রন ছিল প্রথম থেকে, কি যদি হচ্ছে 5 লাখের ভিতরে 1000 ইলেকট্রন ভেঙে যায়, সাপোজ না 1000টা ইলেকট্রন ভেঙে গেছে, কি এই ইলেকট্রন কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো দিক থেকে প্রভাব ডালবে? কোনো দিক থেকে প্রভাব ডালবে কেন? কি না, কন্ডাক্টরের ক্ষেত্রে তো প্রথম থেকেই ইলেকট্রন বেড়ে আছে, প্রথম থেকেই ইলেকট্রন তো 5 লাখ আছে, আর ওই 5 লাখের ভিতরে হাজারের কোনো এফেক্ট নেই ওখানে। এর মানে আমরা যখনই হচ্ছে কন্ডাক্টর পড়ব, তখন নাম্বার অফ ইলেকট্রন যদি টেম্পারেচার আমরা বাড়াই বা রিল্যাক্সেশন টাইমকে কমাই আর এনকে হচ্ছে বাড়াই, তো এনের হচ্ছে কোনো প্রভাব পড়ে না। কেন কি না, এনের সংখ্যাটা কন্ডাক্টরের ক্ষেত্রে এতটাই বেশি হয়, সেখানে 1000টা এমনি নর্মালিভাবে আমরা নেগলিজিবল ধরে নিই ওই জায়গাতে। ঠিক, এই যে 1000 ইলেকট্রন যে ভেঙে গেছে, এই 1000 ইলেকট্রনটাকে আমরা ফার্দার ওই জায়গাতে নাম্বার অফ ইলেকট্রন যেটা ভেঙেছে এটাকে আমরা নেগলিজিবল ধরে চলি। আর যখন নেগলিজিবল ধরে চলি, তাহলে আমরা বলতেই পারি এই জায়গাতে কি এটা, এই যে রিল্যাক্সেশন টাইমটা কমছে, তো এটাকে আমরা নেগলিজিবল ধরছি। রিল্যাক্সেশন টাইম কমছে, তাহলে রেজিস্ট্যান্স কি হবে? বাড়বে। এটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক, রিল্যাক্সেশন টাইম নাম্বার অফ ইলেকট্রনটাকে আমরা নেগলিজিবল ধরি ওখানে, এর মানে আমরা এটাকে লিখতেই পারি কি রিল্যাক্সেশন টাইম কমছে, আর রিল্যাক্সেশন টাইম কমা মানে রেজিস্ট্যান্স বাড়ছে। কোশ্চেন পড়েছিল এয়ারফোর্সের পেপারে এখান থেকে। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তুমি ভিডিওকে আরেকবার ঘুরিয়ে দেখে নেবে। ক্লিয়ার আছে? সবার ক্লিয়ার আছে? ওকে, দ্যাটস গুড। এর ভিতরে এবার আমরা কি বলতে পারি এই জায়গাতে? এই জায়গাতে এবার বলতেই পারি এই জিনিসটা, এই কন্ডিশনটাকে আমরা রাখতে পারি কি টেম্পারেচার বাড়ছে, রেজাল্টেন্ট বাড়ছে। এটাই হচ্ছে ভ্যালিড পয়েন্ট। টেম্পারেচার বাড়ছে, রেজিস্ট্যান্স বাড়ছে এখানে। এটা কার কন্ডিশন? এটা হচ্ছে কন্ডাক্টরের কন্ডিশন। কন্ডাক্টর আমি বারবার বলে দিচ্ছি, এটা কোশ্চেন পেপারে পড়তে পারে, তোমাদের ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যদি সোজাসুজিভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, তো কোশ্চেন এরকমভাবেই হচ্ছে জিজ্ঞেস করবে। অ্যান্ড অবভিয়াসলিভাবে আই হোপ কি তোমরা যদি বুঝে যাও একবার, মুখস্থ করে কোনোদিনও ফিজিক্স হয় না, যদি বুঝে যাও একবার, অবভিয়াসলিভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে হচ্ছে ক্লিয়ার থাকবে। ঠিক, এটা ক্লিয়ার কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ছে, এর মানে আমরা কি এই জিনিসটা বলতে পারি দ্য পজিটিভ কোফিশিয়েন্ট, মানে দ্য পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, এই পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্টটা কী হবে এফেক্ট, মানে এই কন্ডিশনে আমরা কাকে নিয়ে চলবো? যদি যদি টেম্পারেচার বাড়ছে, রেজিস্ট্যান্স বাড়ছে, তো এই কন্ডিশনে কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা নিয়ে চলি একটা ওয়ার্ড, যেটা হচ্ছে কি হয় পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। এরকম গ্রাফটা কিছুটা তোমরা দেখবে, আই হোপ গ্রাফটা কিছুটা এরকমভাবে হয়। ঠিক, গ্রাফ যদি দেখতে চাও গুগলে হচ্ছে মারবে, গ্রাফ তোমরা হচ্ছে দেখতে পেয়ে যাবে। এবার কোশ্চেন, এই যে পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ আ ম্যাটেরিয়াল আছে, যেটা অফ ম্যাটেরিয়াল, এটাকে আমরা কি নিয়ে চলছি? এটাকে আমরা নিয়ে চলছি প্লাস আলফা। আর আমরা এটাকে ভালোভাবে জানি রেজিস্ট্যান্স ফাইনাল ইকুয়ালস টু রেজিস্ট্যান্স ইনিশিয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি।
এটাই হচ্ছে তার ফর্ম হয়। এটা কি এই আর এফটা এখানে ফাইনাল রেজিস্ট্যান্স, ফাইনাল রেজিস্ট্যান্স এখান থেকেও পেপারে কোশ্চেন এসছে, তো এই ফর্মটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইনিশিয়াল রেজিস্ট্যান্স। ডেল্টা টি টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে তোমাদের ক্লিয়ার আছে। যদি এখান থেকে কোশ্চেন আসে তো কোশ্চেন তোমাদেরকে ফর্মে দেবে কি আলফার ভ্যালু মানে টেম্পারেচার কোফিশিয়েন্টের ভ্যালু কি হবে। টেম্পারেচার কোফিশিয়েন্টের ভ্যালু যদি বের করতে হয় তাহলে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল বাই আর ইনিশিয়াল ইন্টু ডেল্টা টি, এটাই হবে। তো আর ফাইনাল মাইনাস অফ আর ইনিশিয়াল বাই আর ইনিশিয়াল ইন্টু ডেল্টা টি, এটা হচ্ছে ফর্ম। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে তোমাদের দিমাগে হচ্ছে ঢুকে গেছে। তো আমরা হচ্ছে এই যে পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট কার কন্ডিশনে নেব, কন্ডাক্টরের ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়বে আর রেজিস্ট্যান্স বাড়বে। এর উপরে নিউমেরিক্যাল এসছে, প্লিজ নিউমেরিক্যালটাকে করার চেষ্টা করো। টেম্পারেচার কোফিশিয়েন্ট দিয়েছে শিবশঙ্কর, এইচএসে এই কোয়েশ্চেনটা ছিল মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, এইচএস এর লেভেলে হচ্ছে ঠিক আছে, ওয়েল এনাফ, ঠিক কোশ্চেন করাচ্ছি আমি। তো যদি হচ্ছে জিজ্ঞেস করে কি টেম্পারেচার কোফিশিয়েন্ট, পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট কার ক্ষেত্রে হয়, পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট কন্ডাক্টরের ক্ষেত্রে হয়। আর নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট কার ক্ষেত্রে হয়, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়। ঠিক, অবজেক্টিভ ক্লিয়ার? ওকে, কোশ্চেন দিচ্ছি আমি এখান থেকে। এটা হচ্ছে এয়ারফোর্সের পেপারে পড়েছে। কোশ্চেন হচ্ছে আমাদের সামনে কি টেম্পারেচার কোফিশিয়েন্টের ভ্যালু দিয়েছে আমাদেরকে 1 × 10⁻³ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ইনিশিয়াল ভ্যালু আছে আর আই এর ভ্যালু আমাদের সামনে আছে, রেজিস্ট্যান্স ইনিশিয়ালে ছিল 100 ওহম, যেখানে টেম্পারেচার ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন রেজিস্ট্যান্স ফাইনাল হয়ে যায়, রেজিস্ট্যান্স ফাইনাল কোশ্চেন জিজ্ঞেস করেছে, রেজিস্ট্যান্স ফাইনাল কত হবে অ্যাট টেম্পারেচার 127 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ফাটাফাট হচ্ছে এই কোশ্চেনের আনসার জমি দাও। এর আনসার কি হবে? আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি সবাইকে, মক টেস্টে হচ্ছে থাকবে রাত্রিবেলা 10টা নাহলে 10:30টার সময় চালু হবে, 11টার সময় না, 10টা বা 10:30টার সময় চালু হবে মক টেস্ট। তো প্লিজ মক টেস্টে হচ্ছে সবাই প্রেজেন্ট থাকবে। আমি চাই কি মক টেস্টে অন্তত সবাই হচ্ছে প্রেজেন্ট থাকুক। ঠিক আছে না? ক্লিয়ার আছে তো? মক টেস্টে যেন সবাই হচ্ছে প্রেজেন্ট থাকে। অ্যান্ড জানো তোমরা কতটা হচ্ছে মেহনত আমি আমার দিক থেকে করে যাচ্ছি, বাট সিলেকশন এনি হাউ অ্যাট এনি কন্ডিশন তোমাদেরকে পেতেই হবে। কোনো অপশান নেই এই জায়গায়, অপশানই নেই কোনো জায়গায়। নিজের গোলকে সেট করো, ডিটারমাইন্ড হও অ্যান্ড পড়তে থাকো। তোমাদের থেকেও বেশি চ্যালেঞ্জ হচ্ছে আমি নিয়েছি। অ্যান্ড অবভিয়াসলিভাবে তোমরা জানো ভালোভাবে কত, যদি আমি ফিজিক্সের ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিই কি যদি গুরুত্বাকর্ষণ উপরের দিকে লাগে আমরা জানি, বাট অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে লাগে। যে যতটা উপরে উঠবে তাকে হচ্ছে ততটা নিচে ফেলানোর চেষ্টা হবে। ঠিক? 110, এক্স্যাক্টলি 110। আজকে কাইনেমেটিক্সের মক হবে ফার্স্ট, 110.1। ঠিক আছে, ওয়েল এনাফ, সবার আনসার চলে এসছে আই হোপ, একদম পারফেক্ট। এগুলো হচ্ছে নিহায়তি হচ্ছে তুচ্ছা কোশ্চেন। আমরা ফর্ম জানি ভালোভাবে, কন্ডাক্টরের ক্ষেত্রে যদি হতো তাহলে আর এফ ইজ ইকুয়ালস টু আর আই 1 প্লাস আলফা ডেল্টা টি, এটাই হতো। তাহলে এখানে আর এফ এর ভ্যালু বের করতে বলেছে, তো আর এফ ইকুয়ালস টু আর আই কত আছে 100 × 1 প্লাস কোফিশিয়েন্ট কত আছে 10⁻³ ইন্টু টেম্পারেচার ডিফারেন্সটা কত আছে 127 থেকে 27 মাইনাস করলে ইন্টু 100, এটাই হবে 1 পয়েন্ট মানে ইন দ্য সেন্স ওটা হচ্ছে কত আসবে 0.1, মানে এখানে 100 ইন্টু 1.1, তাহলে এটার আনসার কত আসা উচিত ছিল 110 ওহম। এরকম ধরনেরই সোজা সোজা কোশ্চেন তোমাদের পেপারে পড়তে পারে। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসগুলো একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। ইয়েস অর নো একবার মাহল জমে দাও ইয়ার। ওকে চলো অনুপ,
তোমরা ফিল নিচ্ছ তো, না ফিল টিল নিচ্ছ না, জোর জবরদস্তি পড়ছো? জোর জবরদস্তি পড়া হচ্ছে না তো? আমি এটাই কোশ্চেন জিজ্ঞেস করছি। জোর জবরদস্তি পড়ো না, আরামসে হচ্ছে ফিল নিতে নিতে পড়ো, ফিজিক্স টাফ নয়, ফিল। একদম হাই আছে। ওকে, দ্যাটস গুড। এবার হচ্ছে কোশ্চেন, এটা তো রইলো কন্ডাক্টরের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, ওর সাথে সাথে হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট আসবে। বাট এবার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি জানি আমার থেকেও অনেকজনের অনেক বেশি নলেজ আছে, বাট যখন আমি তোমাদেরকে পড়াচ্ছি অবভিয়াসলি ভাবে আমাকে এটা মানতেই হবে কি আমি হচ্ছে বেস্ট। তোমরাও জানো এই জিনিসটা ভালোভাবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, জাস্ট উল্টোটা হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স হচ্ছে কমে যায়। বাট এই জিনিসটা বাস্তবে ঘটছেটা কেন? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যায়। কি কারণের জন্য? কি কারণটা কি কি নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যাচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমি কথা বলি, আর ইজ ইকুয়ালস টু সেম ফর্মুলা ইউজ করো, এন ই স্কোয়ার এ টাও। এটা তো আসছে, আমরা প্রত্যেকজনই ভালোভাবে জানি। আর ইজ ইকুয়ালস টু এম এল এন ই স্কোয়ার এ টাও যদি আসে আমাদের সামনে, তাহলে আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে জানছি এই জিনিসটা কি টেম্পারেচার বাড়লে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে কমে যাচ্ছে, আর নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যাচ্ছে। তাহলে রিল্যাক্সেশন টাইম কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বাট কেন কমছে, কারণটা কি হচ্ছে এর? কারণটা কি হচ্ছে দেখো, যখন আমরা জার্মেনিয়াম বা সিলিকনকে আমরা সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা জানি জার্মেনিয়াম আর সিলিকনকে রেখে দিই, বাট এই যে জার্মেনিয়াম আর সিলিকনকে যখন তোমরা ব্রেক ডাউন করবে, ইলেকট্রনিক কনফিগারেশন ইন দ্য সেন্স 1s2 2s2 2p6 3s2 3p6 4d10 এরকম ভাবে যখন হচ্ছে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করবে, তখন এই যে ইলেকট্রনিক কনফিগারেশনের ভিতরে তার যে ভ্যালেন্স বন্ডটা তার যে আউটার মোস্ট শেল আছে, এই আউটার মোস্ট শেলের ভিতরে এই জার্মেনিয়াম আর সিলিকন আমরা জানি দ্যাট ইজ নোন অ্যাজ আ সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের আউটার মোস্ট সেলের ভিতরে মুক্ত অবস্থায় ইলেকট্রন থাকে, ঠিক? আর এই যে মুক্ত অবস্থায় ইলেকট্রন থাকে, এই আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন যায় অ্যান্ড ইলেকট্রন আসে, গেইন হয় আর লস হয়, এটুখানি তো প্রত্যেকজনেই জানে, ঠিক? বাট এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কম হয়, বেশি হয় না, মানে কম হয়। আর যদি ইলেকট্রনের সংখ্যা কম হয় তাহলে আমরা এইটুখানি বলতে পারি কি রিল্যাক্সেশন টাইমের উপরে তো ডিপেন্ড করছে না, এটা নাম্বার অফ ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে চলছে। নাম্বার অফ ইলেকট্রনের উপরে তার টেম্পারেচারটা ডিপেন্ড করে, মানে রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে চলছে, না কি হচ্ছে রিল্যাক্সেশন টাইমের উপরে ডিপেন্ড করে চলছে। এর মানে যদি আমরা হিটকে বাড়াই, তাহলে হিটকে বাড়ালে এই যে নাম্বার অফ ইলেকট্রন এতটা বেড়ে যাবে, এর ভিতরে নাম্বার অফ ইলেকট্রন কম আছে। আমি ওটাই তোমাদেরকে বলছি কি নাম্বার অফ ইলেকট্রন এর ক্ষেত্রে কি আছে, কম। আর যখন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কম আছে, তাহলে বাড়বে কোনটা, হিট বাড়ালে এই নাম্বার অফ ইলেকট্রনটা হচ্ছে কি হতে থাকবে, বাড়তে থাকবে। ক্লিয়ার? আর যখনই হচ্ছে এই নাম্বার অফ ইলেকট্রন বাড়তে থাকবে, তখন কি সিচুয়েশন আসবে, নাম্বার অফ ইলেকট্রন এটা হচ্ছে এই রিল্যাক্সেশন টাইমের উপরে ডিপেন্ড করে চলে না, এটা কার উপরে ডিপেন্ড করে চলে, এন এর উপরে। হিট করলে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, আমরা আগেই পড়েছিলাম নাম্বার অফ ইলেকট্রন বাড়লে রেজিস্ট্যান্স কি হয়ে যাবে, কমে যাবে। স্টেটমেন্ট লেখো, ইন সেমিকন্ডাক্টর the number of electron is not more. That's why by i.e. when we heat the amount of n number of electron increase. এর মানে নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে, নাম্বার অফ ইলেকট্রন বাড়লে রেজিস্ট্যান্স কি হয়ে যাচ্ছে,
কমে যাচ্ছে। এর মানে আমরা এইটুখানি বলতে পারি কি টেম্পারেচার বাড়ছে যখন নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে, তো টেম্পারেচারের সাথে ডিফারেন্স কি আছে, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে নাম্বার অফ ইলেকট্রন কমে যাবে, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক, আই হোপ কি কনসেপ্ট একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আসছে। এক্স্যাক্টলি তাপস বর্মন, ঠিক আছে। কি কোশ্চেন আসছে? ওকে, কোশ্চেন আসছে নাম্বার অফ ইলেকট্রন বাড়লে গ্যাপটা তো কম। ঠিক ইনিশিয়াল কন্ডিশনে এরকম সিচুয়েশন ঘটছে। ইনিশিয়াল কন্ডিশনে ইনিশিয়াল কন্ডিশনে কি হচ্ছে, যখন আমরা তাপ দিচ্ছি ওটাকে, তার ভিতরে অনেক কম সংখ্যক ইলেকট্রন আছে, কম সংখ্যক ইলেকট্রন। তো যখন আমরা হিট করছি ওই জিনিসটাকে, যখন আমরা হিট করা শুরু করছি, হিট করা স্টার্ট করছি, নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। আর যখন নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে আস্তে আস্তে, তো রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমছে। এক্স্যাক্টলি দেওয়া হবে। আমি ওটাই বললাম কি রিল্যাক্সেশন টাইমটা নেগলিজিবল কি কারণের জন্য, কেন কিনা আমরা আগের যে কন্ডাক্টর যখন পড়ছিলাম তখন আমরা নাম্বার অফ ইলেকট্রনকে নেগলিজিবল করে দিয়েছিলাম, কেন কিনা ওই 5,00,000টা ইলেকট্রনের ভিতরে যদি 1000টা ইলেকট্রন বেড়ে যায় কোনো এফেক্ট পড়ে না। বাট এখানেও সেম সিচুয়েশন, যখন আমরা ইলেকট্রন নেই, বন্ড করে আছে, যখন ওই ইলেকট্রনটা ব্রেক হচ্ছে তখন ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা এতটা বেড়ে যাচ্ছে, তো রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। তো রেজিস্ট্যান্স কমা মানে তার ভিতর থেকে ইলেকট্রিসিটি ইজিলি ভাবে পার হয়ে যাবে যখন আমরা টেম্পারেচার বাড়াবো। এর জাস্ট আগের ভিডিওটা দেখো, ড্রিফট ভেলোসিটিটা বুঝে যাবে। রাহুল মন্ডল ক্লিয়ার আছে এই জিনিসটা? ওকে, দ্যাটস গুড। চলো এবার কোশ্চেন আমাদের সামনে, কোশ্চেন আমাদের পেপারে পড়েছিল, এয়ারফোর্সের পেপারে পড়েছে কি যদি আমরা জার্মেনিয়াম আর কপারকে ঠান্ডা করি, ঠিক আমি কি বললাম কি when germanium and copper are cooled from room temperature to 80 Kelvin, then their resistance will be, when germanium and copper were cooled from room temperature to 80 degree, sorry 80 Kelvin, then their resistance will be, then their resistance will be কোশ্চেন হচ্ছে এইটা। তাহলে কোশ্চেনের আনসার তো ফটাফট কি যদি আমরা জার্মেনিয়াম অ্যান্ড কপারকে ঠান্ডা করি রুম টেম্পারেচারের থেকে 80 কেলভিনে, তাহলে তাদের রেজিস্ট্যান্সের উপরে কি এফেক্ট পড়বে, তাদের রেজিস্ট্যান্সের উপরে কি এফেক্ট পড়বে? ওকে, কপারের রেজিস্ট্যান্স সেম থাকবে? আরে ভাই কি করে থাকবে, দেখো জার্মেনিয়াম কপার, আমি এটা এক্সাম্পল দিতে ভুলে গেছি না, সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা জার্মেনিয়াম, সিলিকন এগুলোকে নিয়ে চলি। ঠিক, এবার দেখো জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছিল, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কম ছিল, এর মানে যদি আমি টেম্পারেচারের কমিয়ে দিই, এখানে কি বলেছে জার্মেনিয়াম আর কপারকে আমরা ঠান্ডা করছি, তো ঠান্ডা করা মানে অবভিয়াসলি ভাবে এরও টেম্পারেচার কম করছি আর এরও টেম্পারেচার কম করছি। এটা তো ভাইস ভার্সা হয়, এটা টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, আর ওটাতে কি হতো টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমবে কন্ডাক্টরের ক্ষেত্রে। তো কপার একটা কন্ডাক্টর, ঠিক আছে, ওয়েল এনাফ। জার্মেনিয়ামের ক্ষেত্রে টেম্পারেচার যদি কমছে তাহলে অবভিয়াসলি ভাবে রেজিস্ট্যান্স বাড়ছে, আর যদি কপারের ক্ষেত্রে টেম্পারেচার কমছে তাহলে রেজিস্ট্যান্স কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটাই হচ্ছে এক্স্যাক্টলি, তো ফর্মটা হচ্ছে এটাই হবে, অ্যান্ড অবভিয়াসলি ভাবে এখান থেকে তোমাদের পেপারে এরকম ভাবে হচ্ছে সাজিয়ে গুছিয়ে একদম কোশ্চেন দিতে পারে। বে মহানাথ মারা ক্লিয়ার আছে তো একদম?
ওকে, অনুপ আছে তো এখানে, অনুপ ঘোষ, একদম ক্লিয়ার, ওকে দ্যাটস গুড। তো চলো, দেখো যদি কোনো ভুল হয়ে যায় তো অবভিয়াসলি ভাবে ভুল চুক মাফ করে দেবে। উই আর দি ফ্যামিলি অ্যান্ড অবভিয়াসলি ভাবে তোমরা জানো ভালোভাবে এই জিনিসটা, কি কতটা আমি তোমাদের পিছনে হচ্ছে লেগে, কতটা মুখেও কথা বলার জন্য নয়, অনেকজন হচ্ছে অনেক কথাও হচ্ছে বলে থাকে, বাট আমি ওটাই তোমাদেরকেও বলতে চাই, ওই জিনিসটা ফিজিক্সের ভাষায় বোঝাতে চাই, কি গুরুত্বাকর্ষণ, যদি সাপোজ ধর নাও কি কোনো বল যদি উপরের দিকে যেতে চায়, তো সে উপর থেকে তাকে আনার জন্য নিচের দিকে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক। বাট এই অ্যাসেলারেশনকে ভেদ করেও কিছু এসকেপ ভেলোসিটি হয়, এসকেপ ভেলোসিটি, ঠিক। তো এরকমভাবে টান তো পড়বে নিচেই, যখন আমরা মোমেন্টাম পড়ব, তো লিনিয়ার মোমেন্টাম, তো লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে আমরা এই জিনিসটা জানবো ভালোভাবে, যত ফিউল পড়বে তত মাস কমবে, তত ভেলোসিটি বাড়বে, p ইজ ইকুয়ালস টু mv, যত ফিউল কমবে তত মাস বাড়বে, তত ভেলোসিটি, মাস কমবে ভেলোসিটি বাড়বে, এটা হচ্ছে রিলেশন। তো যাই হোক, जिसको बोलना है बोलने दो, রাদার দেন 229 রুপিস তো অনেকটাই কম, তোমরাও তো জানো এই জিনিসটা ভালো হবে। ওকে দ্যাটস গুড, সুজন ভাই 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক। যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, চলো লিভ ইট। এবার কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে, ওয়েল এনাফ, আমি বুঝতে পারছি অনুপ, এমভি ইনভার্সলি প্রপোর্শনাল, আচ্ছা ঠিক আছে, ওয়েল এনাফ। চলো এবার যদি আমি কোশ্চেন বলি এখানে, কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমছে, আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে কি বলেছিলাম, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এইটুখানি জেনেছিলাম ভালোভাবে, কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ছে, অ্যান্ড রেজিস্ট্যান্স বাড়লে পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ মেটেরিয়াল আসছিল, যেটাকে আমরা প্লাস আলফা দিয়ে ডিনোট করেছিলাম, মানে কোফিশিয়েন্টটা হচ্ছে প্লাস হচ্ছিল। বাট যখন আমাদের রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, তখন সেই জায়গাতে আমরা ইউজ করে দেবো নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, যেটাকে আমরা ধরে নিই মাইনাস আলফা, ঠিক। তো এটার জন্য যদি আমাকে ডিনোট করতে হয়, তাহলে আমি কি করব, আর ফাইনাল ইকুয়ালস টু আর ইনিশিয়াল 1 মাইনাস আলফা ডেল্টা টি। তো হিসাব কিতাব এখানেই তোমাদেরকে বলে দেবে কি ওটা সেমিকন্ডাক্টরের জন্য না কন্ডাক্টরের জন্য, কোনটা বের করতে হবে। আমরা লো লেভেল, হাই লেভেল, মিডিয়াম লেভেল, হাই লেভেলে হচ্ছে নিয়ে চলবো। আমি আজকেই শুনতে পেলাম এই জিনিসটা, কি পাতি পাতি হচ্ছে কোশ্চেন করাবে, স্ট্যান্ডার্ড হচ্ছে থাকবে না এমসিকিউতে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোনটা হচ্ছে এমসিকিউতে হচ্ছে, এতে মানে কি বলবো আর কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটরের কোনটা লেভেলের হচ্ছে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে। আমরা মিডিয়াম লেভেল, লো লেভেল, মিডিয়াম লেভেল, হাই লেভেল, এই তিনটেতেই হচ্ছে মক টেস্টকে করার চেষ্টা করবো, অবভিয়াসলি ভাবে তোমরা দেখে নেবে আজকে। তো RF ইকুয়ালস টু RI 1 মাইনাস আলফা ডেল্টা টি, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ এ নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় কি কিছু অ্যালয় হয়, মানে সাম অ্যালয়েস লাইক কনস্ট্যান্টিন, ম্যাগনানিন, আমরা জানি ভালোভাবে কনস্ট্যান্টিন হয়, ম্যাগনানিন হয়, নাইক্রোম হয়, টাংস্টেন হয়, যেগুলো কি হয় টেম্পারেচারের কোনো প্রভাব পড়ে না। কোশ্চেন ডাইরেক্টলিভাবে তোমাদের পেপারে পড়ে যেতে পারে কি কোনো অ্যালয় হয়, কোনো আয়াস্ক হয়, আয়াস্ক যেগুলোকে বলা হয়, যেগুলোকে আমরা বলি কনস্ট্যান্টিন, ম্যাগনানিন, নাইক্রোম বা টাংস্টেন, এগুলোর কোনো এফেক্ট পড়ে না টেম্পারেচারের উপরে, এগুলোর কোনো এফেক্ট পড়ে না, প্রভাব পড়ে না কার উপরে, টেম্পারেচারের উপরে। আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। Some alloys has no effect on temperature. Some alloys like constantine, magnanin, nichrome are tungsten. They do not have
any effect on temperature. আমি আরামসে হালকা হালকা কোশ্চেন নিয়ে যাই আগে, তারপরে একদম ভারী মাত্রাতে একদম এন্টার করে দেবো আমরা। হাই মেল্টিং পয়েন্ট, এক্স্যাক্টলি হাই মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারছি তোমাদের। ওকে, দ্যাটস গুড। তাপস বর্মন, সুজন রয়, ঠিক ক্লিয়ার। এখানে অনেকজন আমার থেকে বড়ও আছো, আমার থেকে ছোটও আছো, তো রেসপেক্ট সবার জন্যই হচ্ছে সমান। অবভিয়াসলিভাবে কোনো যদি ভুল হয়ে যায় তো অবভিয়াসলিভাবে হচ্ছে তোমরা বলবে, ঠিক। এরকম অ্যালয় কে কি বলে? এগুলো আয়াস্ক হয় অ্যাকচুয়ালিতে। একদম নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক। এবার কোশ্চেন, এটা তো রইল আমাদের সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরের ক্ষেত্রে। এবার কোশ্চেন দাঁড়িয়ে যায় ওহমস ল। আমরা ডাইরেক্টলি পৌঁছে যাই ওহমস লতে, কেন কিনা হিসাব কিতাব তো ওখান থেকেই স্টার্ট হবে। ওহমস ল, ওহমস ল, দেখো তোমরা ওহমস ল পড়েছো, ঠিক, আমিও জানি ভালোভাবে, কিন্তু কনসেপ্ট হয়তো বা কোনো জায়গায় হচ্ছে ওইভাবে আমরা এ করে চলিনি যেই জায়গাতে আমাদেরকে কনসেপ্টটা অন্তত বোঝা উচিত ছিল। যেরকমভাবে ওহমস ল প্রেশার হোক, টেম্পারেচার হোক বা ফিজিক্যাল কন্ডিশন হোক, এই সব জায়গায় কি হয়, কনস্ট্যান্ট হয়। টেম্পারেচার হোক বা প্রেশার হোক বা ফিজিক্যাল কন্ডিশন, মেঘ গজরাচ্ছে, বৃষ্টি পড়ছে, তো এই সব কন্ডিশনে ওহমস ল কি হয়, কনস্ট্যান্ট হয়। আর আমরা এটা ভালোভাবে জানি কি ওহমস ল অনেক জায়গায় হচ্ছে কাজ করে না, বাট ওই জায়গাগুলো বাস্তবে কি হয়, ইন দ্য সেন্স এই ওহমস লটা প্রত্যেকটা জায়গায় হচ্ছে ভ্যালিড নয়। তো ওই প্রত্যেকটা জায়গায় যদি ভ্যালিড না হয় তাহলে ওই কন্ডিশনগুলো কি, এটাই হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। যেরকম ওহমস ল মারো, ঠিক, ওহমস ল কি হয়, প্রেশার, টেম্পারেচার অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন এর জন্য কি হয়, এটা এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়, ঠিক। প্রেশার, টেম্পারেচার, ফিজিক্যাল কন্ডিশনের জন্য ওহম লটা কি হয়ে চলে, কনস্ট্যান্ট হয়ে চলে, নিজেকে সেফ সাইডে মেনে চলে। ওর সাথে সাথে ইট অলওয়েজ নট ভ্যালিড, it was not valid always. এবার কোশ্চেন এখানে, আমরা প্রত্যেকটা জায়গায় জানি কি এই যে নট ভ্যালিড কন্ডিশন বা কনস্ট্যান্ট কন্ডিশন, এই কনস্ট্যান্ট কন্ডিশনটাকে আমরা কেন বলছি এখানে কনস্ট্যান্ট কন্ডিশন, কি কারণের জন্য আমরা কনস্ট্যান্ট কন্ডিশন বলছি? আমরা জানি ভালোভাবে কি সাপোজ ধরে নাও কি যদি আমি ভোল্টেজকে 10 ভোল্ট বাড়িয়ে দিই আর কারেন্ট এখানে বাড়ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক। আমি বলতে চাইছি এটা কি ডেল্টা ভি 10 ভোল্ট হয়ে গেছে, তো কারেন্ট হয়ে গেছে 2 অ্যাম্পিয়ারের। যদি ডেল্টা ভি 20 ভোল্টের হয়ে যায় তাহলে কারেন্ট এখানে কি হবে, 4 অ্যাম্পিয়ারের হবে। যদি ডেল্টা ভি 40 ভোল্টের হয়ে যায় তাহলে কারেন্ট এখানে কত অ্যাম্পিয়ারের হবে, 8 অ্যাম্পিয়ারের হবে। এর মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এই জিনিসটা কি প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই যে ওহমস ল কি মেনে চলে, কনস্ট্যান্ট মেনে চলে। যেরকমভাবে আমরা যদি বলি ভিআই গ্রাফ তোমরা জানো ভালোভাবে, তো এর ভিতরে রেজিস্ট্যান্সটা কি হয়, কনস্ট্যান্ট হিসেবে চলে। এই যে রেজিস্ট্যান্সটা ভিআই গ্রাফে কি হয়, কনস্ট্যান্ট হয়। এইটুখানি তো প্রত্যেক জনের একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। কিন্তু এই যে ভিআই গ্রাফ, এই ভিআই গ্রাফের ক্ষেত্রে বা ওহমস ল এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আমরা বের করব কি করে? আমরা জানি ভালোভাবে কি যদি আমাকে স্লোপ বের করতে হয়, এই যে স্লোপটা, এই রেজিস্ট্যান্সটা যদি বের করতে হয় তাহলে আমাকে ইউজ করতে হবে ওখানে কি ট্যান থিটা। এইটুখানি তো তোমরা ভালোভাবেই জানো, সাইন থিটা বাই কস থিটা। সাপোজ ধরে নাও কি এই জায়গাটা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরেছি আমরা, এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরেছি। এটা তো প্রত্যেকজনের একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। তো স্লোপ যদি বের করতে হয়, এই স্লোপটাই তো আমাদেরকে বের করতে হবে, রেজিস্ট্যান্স। তো স্লোপ যদি বের করতে হয় তাহলে আমাকে ট্যান থিটা ইউজ করতে হবে, যদি এটা হচ্ছে কি হয়, থিটা হয়। তো ট্যান থিটা যদি হয় তাহলে ওয়াই আপন এক্স আমাদেরকে এখানে লাগাতে হবে। ওয়াই আপন এক্স মানে কি বোঝাচ্ছে এখানে, এই ওয়াইটা এখানে কি আর ইজ ইকুয়ালস টু ওয়াইটা হচ্ছে এখানে ডেল্টা ভি,
ডেল্টা ভি আপন আই, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি আর। এটা ক্লিয়ার আছে? তো এখান থেকে কোশ্চেন এরকম ভাবে দিয়ে দিতে পারে কি, সাপোজ ধরে নাও কি দুটো রেজিস্ট্যান্স আমাদের সামনে আছে, এটা 30, এটা 30 ডিগ্রির অ্যাঙ্গেল করছে আর এটা হচ্ছে আমাদের কাছে 60 ডিগ্রির অ্যাঙ্গেল করছে, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2। তাহলে জিজ্ঞেস করছে এখানে ফাইন্ড R1 বাই R2, রেজিস্ট্যান্স 1 বাই রেজিস্ট্যান্স 2। দেখো অ্যাপটা তোমরাও জানো আপডেট হয়েছে, তোমাদের রিকোয়েস্টেই আমি দিন রাত বসে বসে হচ্ছে আপডেট করিয়েছি অ্যাপ্লিকেশনটাকে, তোমরাও জানো। এবার আই হোপ কি ইন্টারফেস একদম বেস্ট ভাবে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আর এদিক ওদিক স্ক্রল করতে হবে না, এদিক ওদিক হচ্ছে স্ক্রল করতে হবে না, হ্যাঁ কি না? অ্যাপ্লিকেশনের ইন্টারফেস ঠিকঠাক আছে, এবার বুঝতে পারছো সব জিনিসটা একসাথে দেখা যাচ্ছে। 1/3 1/3 এক্স্যাক্টলি 1/3 একদম পারফেক্ট আছে। তো আমরা হচ্ছে প্রথমে tan 30 ধরবো, তারপরে হচ্ছে R1 যদি tan 30 হয় তারপরেরটা হচ্ছে tan 60 হবে। tan 30 হচ্ছে ভ্যালু আমরা জানি ভালোভাবে 1/√3 যদি হয় তাহলে 1/√3 ইন্টু √3 যদি হয় তাহলে 1/3 আসবে। তাহলে এটাকে আমরা ধরবো tan 30 ডিগ্রি। এইগুলো হচ্ছে তুচ্ছা কোশ্চেন যেগুলো তোমরা ইজিলি ভাবে হচ্ছে করতে পারবে। tan 60 ডিগ্রি, তো 1/√3 আমি ডাইরেক্টলি লিখেছি 1/√3 ইন্টু √3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1/3, এটার ভ্যালু হচ্ছে 1/3। স্ক্রিনশট এই কারণের জন্য নেওয়া যাচ্ছে না, সিকিউরিটি ব্রিচের জন্য, ইন দ্য সেন্স কন্টেন্ট ব্রিচের জন্য, ওইটুখানি ওটা কোনো অ্যাপ্লিকেশনেই নেই। আমার আমার যতটা হচ্ছে আমি জানি কি কোনো অ্যাপ্লিকেশনেই হচ্ছে স্ক্রিনশট নেওয়ার সুবিধা নেই, সরি ফর দ্যাট। কেন কিনা স্ক্রিনশট নেওয়া যাবে না, আমি পিডিএফ এটার আপলোড করে দিয়েছি তোমাদেরকে, প্লিজ পিডিএফ থেকে হচ্ছে রেফার করো, টেনশন কেন নিচ্ছ? এই যা জিনিস লেখা আছে একদম পিডিএফে হচ্ছে সেম জিনিস লেখা নেই কিন্তু আছে ওখানেও, তো স্ক্রিনশট নেওয়ার কি দরকার বলো আমাকে এটা? নেই স্যার, কি নেই? পিডিএফ হচ্ছে কন্টেন্ট সেকশনে পাবে, কন্টেন্ট সেকশনে দেখো পিডিএফ বলে আছে। স্ক্রিন নেওয়া যায় কোনো অ্যাপে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবার অ্যাপ্লিকেশনে নেওয়া যায় না তো এবার আমি কি বলবো? এবার ডেস্কটপ মোডে তো স্ক্রিনশট নেওয়া যায়, ডেস্কটপ মোডে দেখো না তোমরা edu.examwarrioronline.com, ডেস্কটপ মোডে যদি ক্লাস করতে হয় তাহলে edu.examwarrioronline.com, খাতায় লিখে রাখো অ্যান্ড মাহল জমাবে ওখান থেকে, ওখানে নাও স্ক্রিনশট, কি আছে অসুবিধা? উইন্ডো প্লাস কন্ট্রোল প্লাস সরি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস নিয়ে নাও, কি আছে? স্ন্যাপশট। ওকে ওকে ওকে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে জয়েন করে দেবো, টেনশন নেওয়ার দরকার নেই। তুমি আজকে রাত্রিবেলা সুখদেব মাল, তুমি আজকে রাত্রিবেলা প্র্যাকটিস সেটের হচ্ছে করবে, ঠিক আছে? আমি হচ্ছে প্র্যাকটিস সেট করাবো তোমাকে অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স। আমি আমার প্ল্যানটা বলে দিচ্ছি, সোমবার থেকে শুক্রবার, মানডে টু ফ্রাইডে, কোনো বইয়ে হচ্ছে এতগুলো কোশ্চেন দিতে পারে না। মানডে টু ফ্রাইডে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট 10টা বা 10:30টার সময় অন হয়ে যাবে, 10টা 10:30টার সময় ধরে রাখো, কেন কিনা অনেকজন ঘুমাতে হবে তো, নাহলে গব্বরা জায়গা, ঠিক? তো একটার সময় মানে একটা করে মক টেস্ট প্রত্যেক দিন। আর স্যাটারডে সানডে যে যদি প্রবলেম না থাকে তাহলে স্যাটারডে সানডে, স্যাটারডেতে 3টে আর সানডেতে 3টে, তাহলে কতগুলো কোশ্চেন হচ্ছে? অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 250টা কোশ্চেন এক সপ্তাহে, এক মাসে 1000টা কোশ্চেন, ঠিক? 1000টা কোশ্চেন করবো আমরা এক মানে ইন দ্য সেন্স এক মাসের ভিতরে, মানে যদি আমরা বলি কি লাস্টে আমরা 2000 থেকে 3000 কোশ্চেন্স করে নেবো। এটা ক্লাস শেষ হয়ে গেলে তো অবভিয়াসলি ভাবে তারপরে মক টেস্টই চলবে। অ্যান্ড 10 জুনের ভিতরে মক টেস্ট কন্টেন্ট সেকশনে আছে, টেনশন নেওয়া দরকার নেই। আজকে 10:30টার সময় দেখা হবে নিশ্চিতভাবে একদম মক টেস্ট সেশনে, তো অবভিয়াসলি ভাবে নিজের জোরকে হচ্ছে বাঁচিয়ে রাখো, টেনশন নাও না একদম, টেনশন তো আমার। এক্স্যাক্টলি কোশ্চেনগুলো সলভ করাবো প্রত্যেকদিন মক টেস্ট, প্রত্যেকদিন সকালবেলা 8টার আগে মক টেস্ট তোমাদের আপলোড হয়ে যাবে কন্টেন্ট সেকশনে, ঠিক? সোমবার থেকে শুক্রবার ওই মক টেস্টটা তোমরা দেবে, রাত্রিবেলা 10:30টার সময় আমি করাবো।
এক্স্যাক্টলি চ্যাপ্টার ওয়াইজ। চলো ওয়েল এনাফ। এবার দেখো কোশ্চেন, দেখো এখানে আর ইজ ইকুয়ালস টু ডেল্টা ভি আপন আই, এইটুখানি তো আমরা হচ্ছে জেনে গেছি, অ্যান্ড অবভিয়াসলি ভাবে এইটুখানি তোমাদের পার্টিকুলারলি ভাবে প্রত্যেক জনের ক্লিয়ার আছে, ইয়েস অর নো? যদি এই কোশ্চেনটা ক্লিয়ার থাকে, এক্স্যাক্টলি ক্লিয়ার হবে। তো এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এটা বলতে পারি কি আই, এই আইটাকে যদি এখানে নিয়ে আসি, আরটাকে যদি এদিকে নিয়ে চলে যাই, বা আইকে এখানে নিয়ে চলে আসি ডাইরেক্টলি ভাবে, তো আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে হবে? ডেল্টা ভি এর সাথে। এটুখানি তো আমরা প্রত্যেকজনেই জানি কি আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা ভি, আর ডেল্টা ভি ইকুয়ালস টু আই আর হয়, যেখান থেকে আর ইজ ইকুয়ালস টু ডেল্টা ভি আপন আই আমরা লিখতে পারি। তো কোশ্চেন এখানে তোমাদের কাছে কি, সাপোজ ধরে নাও কি ডেল্টা ভি, কোশ্চেন আমি লিখছি এখানে, কোশ্চেন আমি কি করলাম ডেল্টা ভি থেকে মানে এই যে ডেল্টা ভি ভোল্টেজটা ডেল্টা ভি থেকে 2V করে দিয়েছি, ডেল্টা ভি থেকে 2V করে দিয়েছি, তাহলে কোশ্চেন জিজ্ঞেস করছে দেন আর ইজ ইকুয়ালস টু, দেন আর ইজ ইকুয়ালস টু কি হবে? ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, কোনো পরিবর্তন হবে না, বা কোশ্চেন টাফ? আমি কি কোশ্চেন জিজ্ঞেস করলাম কি ডেল্টা ভি থেকে যদি আমি এটাকে 2V করে দিই, তাহলে এটা ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, জিরো হবে, বা কোশ্চেন টাফ? এক্স্যাক্টলি। আবে মহান আত্মা, বাহ, হ্যাঁ অনুপ একদম ঠিক আনসার দিচ্ছ। অনুপ এখানে হচ্ছে মানে দিমাগওয়ালা আছে, আর সব মূর্খানন্দ, সবাই হচ্ছে মূর্খানন্দ। দেখো এখানে একটা জিনিস জেনে রাখো কি রেজিস্ট্যান্স কোনো সময় ভোল্টেজ আর কারেন্টের উপরে ডিপেন্ড করেই চলে না। তো তোমরা কিভাবে আনসার দিয়ে যাচ্ছ ওই জায়গাতে? এইটাই তো বলছি কি কনসেপ্টের অভাব আছে, আর কনসেপ্ট হচ্ছে কোনো সময় মুখস্থ করে হয় না, ইনক্রিজ ডিক্রিজ কিছু হয় না। এক্স্যাক্টলি রাহুল মণ্ডল ঠিক বলছো, বিশ্বাস কনস্ট্যান্ট ঠিক বলছো, অনুপ ঘোষ একদম পারফেক্ট বলেছো। কোনো সময় হচ্ছে ডেল্টা ভি, যখন আমরা ডেল্টা ভিকে আমরা 2V করে দিচ্ছি, এর মানে আমি একটুখানি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ডেল্টা ভিকে যখন হচ্ছে আমরা 2V করে দিই, ভোল্টেজটা ভি থেকে 2V হয়ে যাচ্ছে। তো রেজিস্ট্যান্স কার উপরে ডিপেন্ড করছে? রেজিস্ট্যান্স ইজ ডিপেন্ড আপন আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, লেন্থের উপরে ডিপেন্ড করছে, এরিয়ার উপরে ডিপেন্ড করছে, বাট ভোল্টেজের উপরে কোনো সময় ডিপেন্ড করে না। তো যাই হোক না কেন ডেল্টা ভি থেকে যদি আমি 2V করে দিই, তাহলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে না, কেন কি না? হ্যাঁ তাপস বর্মন ঠিক আছে, কমেন্ট হচ্ছে এত আগের দিকে যাচ্ছে তো দেখতে পাইনি, ঠিক আছে ওয়েল এনাফ, ঠিক। তো যখন আমরা ডেল্টা ভি থেকে এটা হচ্ছে 2V করে দেব, তখন আমাদের রেজিস্ট্যান্সের ভিতরে কোনো চেঞ্জ আসবে না, কেন কিনা নো চেঞ্জ। হিসাব কিতাব তো এইটুখানিই ছিল, কিন্তু তোমরা হচ্ছে মাহল জমিয়ে দিয়েছো। ডেল্টা ভি থেকে এটা 2V হয়ে গেছে, তাও কোনো পরিবর্তন আসেনি। কেন পরিবর্তন আসেনি? কেন কিনা ডেল্টা ভি অ্যান্ড আই এর উপরে এই রেজিস্ট্যান্স ডিপেন্ড করেই চলে না, ডিপেন্ডই করে না। তো ডিপেন্ড করে কার কার উপরে? লেন্থের উপরে, এরিয়ার উপরে, মেটেরিয়ালের উপরে, টেম্পারেচারের উপরে। কোশ্চেন তোমাদের পেপারে আসতে পারে রেজিস্ট্যান্স ইজ ডিপেন্ড অন আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, R is inversely proportional to 1 by A, R is depend upon material, R is depend upon temperature. হিসাব কিতাব সোজা আছে। আই হোপ কি তোমরা জিনিসটাকে ভালোভাবে বুঝে গেছো। ক্লিয়ার ক্লিয়ার? বাবাজি কা ঠুল্লু হয়ে গেছে সব। ভি ইকুয়ালস টু আই আর হয়, কিন্তু ওখানে তো রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট হয়। ভি ইকুয়ালস টু আই আর হয়, বাট ওই জায়গাতে তো আমি ওটাই বলছি কি ওহমস ল সব সময় হচ্ছে কি মেনে চলে? কনস্ট্যান্ট মেনে চলে, এই রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট আছে। আর ওহমস ল কোনো কোনো সময় তো ভ্যালিডই হয় না, যেরকমভাবে গ্যাসের ক্ষেত্রে একটুখানি হিট করলেই টেম্পারেচার হচ্ছে ইনক্রিজ করে যাবে, আর টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্সও ইনক্রিজ করতে থাকবে।
সেমিকন্ডাক্টর, ডায়োড, ডায়োডের ক্ষেত্রেও হচ্ছে ওহমস ল ভ্যালিড নয়। তো আমরা যেটা ভ্যালিড নয় সেই জিনিসটাকে আমরা কেন মেনে চলবো? অনুপ বোঝা যাচ্ছে তো? পারছি তোমাদেরকে ডেলিভার করতে, বোঝাতে পারছি আই হোপ। ট্রাইডো এক্স্যাক্টলি। ক্লিয়ার আসছে সবার? ওকে ওকে ওকে, ঠিক। তো এটা হচ্ছে এতটা পর্যন্তই আমরা রেখে দিই। আই হোপ কি কনসেপ্ট একদম তোমাদের পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। তো আরও আজকে যেহেতু প্রথম ক্লাস, তো এরকম আজকের ক্লাসটা এইটুখানি থাকুক। তারপরের ক্লাসটা আমরা মানে কালকের দিন থেকে একদম ধোঁয়াধার হচ্ছে কোশ্চেন করানো হবে, মানে ধোঁয়াধার হচ্ছে চ্যাপ্টার চলবে আগের দিকে, ঠিক। তোমাদের সামনে হচ্ছে হ্যালোজিনেশন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার আছে? তো রাত্রিবেলা দেখা হবে একদম 10:30টার সময়, 10:30, 10:30টার সময় আবার পৌঁছে যাবে অ্যাপ্লিকেশনে। 10:30টার সময় আবার ভোকাল করা হবে 25টা কোশ্চেনকে নিয়ে। কাইনেমেটিক্স, কাইনেমেটিক্সের উপরে মক টেস্ট হবে, একটুখানি দেখে আসবে এদিক ওদিক করে। ঠিক, আমি পোল দিয়ে দেবো এখানে, পোল ক্রিয়েট করা যায় যেরকমভাবে তোমরা, আমি দিচ্ছি পোল তোমাদেরকে, একটুখানি দেখো এরকমভাবে পোল দেওয়া যায় এখানে। জাস্ট আ মিনিট, সেন্ড পোল। পোল গেছে তোমাদের? আচ্ছা একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও পোল গেছে তোমাদের ABCD করে। আচ্ছা যায়নি, এবার বলো পোল গেছে? হ্যাঁ এক্স্যাক্টলি, এরকমভাবে পোল আসবে, তো তোমরা পোলে হচ্ছে আনসার দেবে ফটাফট। ঠিক, টাইমার চলবে, পোল আসবে, মাহল জমবে, চিল মারবে। ক্লিয়ার? হবে এত মাহল জমাও না, ছেড়ে দাও। বাহ, সবাই মজা নিচ্ছে পোলের সাথে। টাইম ওভার। ওকে, তো এরকমভাবেই আমরা, কাইনেমেটিক্স আমাদের সিলেবাসে নেই সঞ্জয় মণ্ডল, কাইনেমেটিক্স আমাদের সিলেবাসেই নেই। কে বলেছে সঞ্জয় মণ্ডল কাইনেমেটিক্স সিলেবাসে নেই? মেকানিক্স কি চ্যাপ্টার ওটা? ফার্স্ট চ্যাপ্টার তোমাদের কাইনেমেটিক্স, 1D মোশন, 2D মোশন, মোশন কি বলে যাচ্ছ यार? কাইনেমেটিক্স থেকেই তো বেশি কোশ্চেন তোমাদের পেপারে পড়বে, মিনিমাম টু মিনিমাম 5-6টা কোশ্চেন তো কাইনেমেটিক্স থেকে আসবে। আরে টেনশন নাও না, কোশ্চেন পারবে। কোশ্চেন যতক্ষণ না করবে ততক্ষণ জানতে কি করে পারবে কোশ্চেনের ধরন কীরকম হয়। আজকের পেপার নেভি এসএসআর এর, নেভি এসএসআর এর প্রিভিয়াস ইয়ার পেপার থেকে আজকে কোশ্চেন তোলা হয়েছে, ঠিক। সো সবই তো ভুলে গেছো, ওকে। আরে টেনশন না, স্যার কাইনেমেটিক্সটা আমাদের আবার করাবেন না, রেকর্ড ক্লাস থেকে দেখে নাও, লাইভ ক্লাসে আছে। ওয়্যারলেস অপারেটর কোশ্চেন প্যাটার্ন কেউ জানে না, ঠিক আছে, ওয়েল এনাফ, বাট নেভি এসএসআর এর কোশ্চেন প্যাটার্ন তো জানি। দেখো আমি টার্গেট নিয়ে চলছি নেভি এসএসআর অ্যান্ড AA, এয়ারফোর্স এক্স গ্রুপ, অ্যান্ড ওর সাথে সাথে কোস্ট গার্ড নাবিক জিডি, ইউপি পুলিশ রেডিও অপারেটর, বিএসএফ রেডিও অপারেটর, আসাম রাইফেল রেডিও অপারেটর, এতগুলো কোশ্চেনকে টার্গেট নিয়ে চলছি। এখান থেকেই কোশ্চেনকে আমি মুভ অন করাচ্ছি, ঠিক। ইজিও হতে পারে, ইজি আমি কোশ্চেনটাকে কীরকমভাবে রাখবো, ইজি লেভেল, মডারেট, মিডিয়াম লেভেল আর হাই লেভেল, এই তিনটে প্যাটার্নেরই কোশ্চেন করানো হবে। যখন না এনডিএ লেভেল দেবে না, আরে ভাই অনুপ দেখো, এবার আমি তোমাকে না এক কাজ করি, আজকেই আমি হচ্ছে তোমাকে এনডিএ লেভেলের হচ্ছে কোশ্চেন করাই। কি আছে এনডিএ লেভেলের কোশ্চেনে, একবার জাস্ট 2020 হচ্ছে এনডিএর পেপারের সাথে ম্যাচ করে দেবে। আজকেই আমরা এনডিএর পেপার করে দিই। যে এত বলছো না, এত যে ভকাল হচ্ছে তোমাদের ভিতরে কি এনডিএ প্রচুর টাফ সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, ঠিক। তো আমি তোমাদেরকে ওই টাফেস্ট সিচুয়েশনে হচ্ছে রেখে আমি দেখতে চাই কি কি করো তোমরা, ঠিক আছে। দেখা যাক এনডিএর জেইর কোশ্চেন নাকি, তো দেখা যাবে কি হবে। তো দেখা যাক ওই জিনিসটা কি এনডিএ জেইর কোশ্চেন দেয় কি হালুয়া হালুয়া কোশ্চেন দেয়, ঠিক আছে।
ডাব্লিউবিপি ইজি দেবে, আমিও অ্যাকসেপ্ট করছি ইজি দেবে, বাট যখন প্রিপারেশন হয় তখন একটা ধাপ উপরে গিয়ে হয়, যাতে তোমরা ওই ধাপ পর্যন্ত পৌঁছে গেলে ওর নিচের ধাপটাকেও ক্লিয়ার করে দেবে। এটাই হয়তো তুমি বলবে কি এবার ভাই আমি হচ্ছে উপরের মানে ফার্স্ট ফ্লোরে গেলামই না, দিয়ে সেকেন্ড ফ্লোর থেকে মানে গ্রাউন্ড ফ্লোর থেকে চিল্লাবে কি যদি যেতাম ওখানে। তো একবার গিয়ে ফিলটা নিয়ে নাও না, তারপরে তো ভয় থাকবে না, ওই কনফিডেন্সটা দিয়ে হচ্ছে কোশ্চেন করবে ওখানে। কোনো প্রবলেম আছে কি? যদি টাফ লেভেলের কোশ্চেনকে ক্রিয়েট করো তাহলে ওইখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। ফিজিক্স কনসেপ্টের উপরে চলে, ফিজিক্স মুখস্থ করে হয় না। এই কোশ্চেনটাকেই তোমাকে হাজারটা ধরনের ঘুরিয়ে দিতে পারে। এই যে যেরকম একটা সাধারণ কোশ্চেন, এটা এনডিএর পেপারের কোশ্চেন, ডেল্টা ভিকে যদি আমি 2V করে দিই, সরি এনডিএর না, এটা নেভি এসএসআরের পেপারের কোশ্চেন, ডেল্টা ভিকে যদি 2V করে দিই তাহলে এর ভিতরে কি পরিবর্তন আসবে? রেজিস্ট্যান্সের ভিতরে রেকর্ডেড দেখো, তো এখানে দেখো সবাই হচ্ছে ভুল করেছে। তাহলে এরকম ধরনের কোশ্চেন যদি দিয়ে দেয় তো এটাকে কি তুমি বলবে কোনো দিক থেকে কি এটা হচ্ছে টাফ কোশ্চেন? কোনো দিক থেকে কেউ বলতে পারবে না এটা। আর যদি বলো তাহলে আমি কি বলবো আর, তাহলে তো তোমাদেরকে মহাজ্ঞানের প্রাপ্তি করা উচিত আগে। চলো, লা ফিরদৌস এবার জমি আস্তো আমি আস্তো আমি আস্তো। ঠিক, চলো, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। হবে হবে, সব হবে, টেনশন নাও না, বেস্ট অফ দি বেস্ট টিচার আনা হবে। ঠিক, আমি তো ফার্স্ট ডেমো ক্লাস দিয়েছি তোমাদেরকে, এবার আরেকটা টিচার এসে ডেমো ক্লাস দেবে, দেন আফটার যদি ওটাও পছন্দ না হয় আরেকটা টিচার এসে ডেমো ক্লাস দেবে। তো বেস্ট অফ দি বেস্ট আমি আনার চেষ্টা করছি, অ্যান্ড বেস্ট জিনিসটা হচ্ছে রাখার চেষ্টা করছি তোমাদেরকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ। ঠিক, চলো টাটা বাই বাই, 10:30টার সময় দেখা হচ্ছে।